যে জিনিসটাকে সাধারণত মানুষ হাইলাইট করে না সেটি হচ্ছে পাকিস্তান 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে 70 সাল পর্যন্ত কেন কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। এটার পিছনে অনেকে অনেকভাবেই যুক্তি দেয়, কিন্তু একটা বড় যে বাধা ছিল সেটা অনেকটা অন্তর্নিহিত একটি বাধা, যে বাধাটা কথা অনেকেই বলে না। সেই অংশটাই মানে নির্বাচন না হওয়ার পিছনে সেই কারণটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে শুরু করা যাক একটা বইয়ের একটা কোটেশন থেকে। বইটির নাম হচ্ছে শর্ট হিস্ট্রি অফ পাকিস্তান। রাইটার হচ্ছে ইশতিয়াক হোসেন কুরাইশি। তিনি বলছেন যে the political structures of Pakistan remain fragile in the initial decades due to the lack of unified national party. অর্থাৎ পুরো রাজনৈতিক বন্দোবস্তটাই প্রাথমিক অবস্থায় খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। তার প্রধানতম কারণ হচ্ছে একটা একক জাতীয় পলিটিক্যাল স্ট্রাকচারের অধীনে একটি রাজনৈতিক বন্দোবস্তের অভাব, মানে কোনো দলই জাতীয়ভাবে রাজনীতিতে পার্টিসিপেট করতে পারে নাই। And due to the lack of a unified national party, and West Pakistan elites feared that any general elections would inevitably empower East Pakistan because of its demographic majority, rendering a true democratic experiment almost impossible. অর্থাৎ তার ডেমোগ্রাফির জনসংখ্যার যে বিন্যাস ছিল পশ্চিম পাকিস্তানের তুলনায় পুরো পাকিস্তানের অ্যাভারেজ জনসংখ্যা বেশি ছিল, টোটাল পপুলেশন বেশি ছিল, নাম্বার অফ ভোটার্স বেশি ছিল এবং আসন সংখ্যাও বেশি ছিল। মোহাম্মদ আলী জিন্নার কল্পনায় পাকিস্তান ছিল একটি ফেডারেল গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে ইসলামিক মূল্যবোধ নৈতিক ভিত্তি হিসেবে কাজ করবে, কিন্তু রাষ্ট্র পরিচালনা হবে আধুনিক গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে। বাস্তবে 1947 থেকে 1970 এই দীর্ঘ সময় জুড়ে পাকিস্তানে সার্বজনীন সার্বভৌম সাধারণ নির্বাচন কার্যত সম্ভব হয়নি, এবং এইটি সম্ভব না হওয়ার পিছনে সম্ভাব্য কারণগুলোর মধ্যে সব থেকে বড় যে অংশটি হচ্ছে এই ডেমোগ্রাফিক পপুলেশন যে সেটিংস সেটি, এবং তাই বলা যায় যে এটি শুধু সামরিক শাসন বা আমলাতান্ত্রিক দাপটে সীমাবদ্ধ ছিল না। সবচেয়ে বড় কিন্তু বহুদিন আড়ালে থাকা কারণ ছিল জনসংখ্যার অসম বন্টন, আঞ্চলিক রাজনৈতিক দল ব্যবস্থা এবং ক্ষমতার গণিত, যার ফলে সাধারণ নির্বাচনে পশ্চিম পাকিস্তান ভিত্তিক কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া প্রায় অসম্ভব ছিল। জিন্নার ফেডারেল স্বপ্ন বনাম বাস্তব রাষ্ট্র কাঠামো। জিন্না যে পাকিস্তান কল্পনা করেছিলেন সেখানে কেন্দ্র হবে সীমিত ক্ষমতা সম্পন্ন, প্রদেশগুলো হবে শক্তিশালী, ইসলাম হবে নৈতিকতার ছাতা, কিন্তু আইন এবং প্রশাসন হবে গণতান্ত্রিক। কিন্তু স্বাধীনতার পরপরই যেটা দেখা গেল যে রাষ্ট্র পরিচালনা প্রাধান্য পাচ্ছে ঔপনিবেশিক প্রশাসনিক ধারাবাহিকতা, ব্রিটিশ আমলের আমলাতন্ত্র, ব্রিটিশ আমলের তৈরি করা আইন ও সেনাবাহিনী দুটি দ্রুত রাজনীতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলল। এর ফলে রাজনৈতিক দলগুলো দুর্বল এবং খণ্ডিত ও আঞ্চলিক হয়ে পড়ে। 1950 থেকে 60-এর দশকে পাকিস্তানের মোট জনসংখ্যার 55 থেকে 57% বাস করত পুরো পাকিস্তানে। এর অর্থ একটি ওয়ান ম্যান ওয়ান ভোট ভিত্তিক সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা স্বাভাবিকভাবেই পূর্ব পাকিস্তান পেত, কারণ পূর্ব পাকিস্তানের জনসংখ্যার 50 থেকে 57% মানুষ বসবাস করে, এবং যেহেতু পাকিস্তানে তখন রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো অঞ্চল ভিত্তিক ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ ছিল শুধুমাত্র পূর্ব পাকিস্তানে জনপ্রিয়, পশ্চিম পাকিস্তানে তাদের একটি সিটও পাওয়ার সম্ভাবনা ছিল না। একইভাবে এটা পশ্চিম পাকিস্তানের রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য, এবং এখানেই শুরু হয় সমস্যার কেন্দ্রবিন্দু। পশ্চিম পাকিস্তানের কোনো রাজনৈতিক দল, মুসলিম লীগ, রিপাবলিকান পার্টি, পরে পিপিপি, মানে সংখ্যাধিক ভিত্তি গড়ে তুলতে পারেনি। অন্যদিকে আওয়ামী লীগ ও কিছু বাম ঘেঁষা দল প্রায় একচেটিয়াভাবে পুরো পাকিস্তানে জনপ্রিয় ছিল। অ্যান্ড ফ্রম পাকিস্তান ক্রনিকলস থেকে এই ডেটাটা আমরা দেখতে পাচ্ছি।
এবং এই পাকিস্তান ক্রনিকেলের রাইটার হচ্ছে আকিল আব্বাস জাফারি। Throughout the 1950s and 1960s, Pakistan's political parties were regionally bound, with East Pakistan dominated by the Army League and West Pakistan divided among various provincial parties. যেখানে আওয়ামী লীগ শুরুর কিছুদিন পর থেকে মুসলিম লীগের প্রভাব কমানোর মাধ্যমে একচেটিয়া একটি রাজনৈতিক শক্তি হিসেবে একটু একটু করে উপরে উঠছিল, সেরকম জায়গায় পশ্চিম পাকিস্তানের রাজনীতিতে এরকম একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মতো কোনো পপুলার দল অন্তত ফার্স্ট হাফ অব দ্য পাকিস্তানি পিরিয়ডে তৈরি হয়নি। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের রাজনীতি ছিল আবার অনেক প্রভিন্স নির্ভর। ওখানকার যে প্রভিন্সগুলো আছে 5টা প্রভিন্স, এবং সেখানে ভিন্ন ভিন্ন দল এবং ভাষার প্রাধান্য বজায় রেখেছিল তারা। And Pakistan's divided among various provincial parties. This regionalism made the idea of a nationwide democratic mandate unfeasible until the 1970s election. ফলে সাধারণ নির্বাচনে পশ্চিম পাকিস্তানের সব আসন কেউ যদি একক পার্টি হিসেবে জিতেও পেয়ে যায়, পুরো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন যদি তাদের কোনো ভূমিকা না থাকে রিজিওনাল পার্টি পলিটিক্সের কারণে, তাহলে তারা কেন্দ্রীয় সরকার গঠন করতে ব্যর্থ হবে। আই রিপিট, যদি একটি রাজনৈতিক দল, ধরে নিলাম যে সেখানে তো ফ্যাকশন ছিল এবং একাধিক দল বিভিন্ন প্রভিন্সে তারা জনপ্রিয় ছিল, কিন্তু তারপরে ওটা বাদ দিয়েও যদি ধরি যে পশ্চিম পাকিস্তানের কোনো দল যদি পুরো পশ্চিম পাকিস্তানের জনগণের ম্যান্ডেট পেয়ে যায় কেন্দ্রীয় ইলেকশনে, তারপরেও পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলই এই সরকারটি গঠন করবে। কাজেই পশ্চিম পাকিস্তানের একার পক্ষে সর্বোচ্চ জনপ্রিয়তা ধারণ করার পরেও কেন্দ্রীয় সরকার গঠনের কোনো সুযোগ ছিল না। এই বাস্তবতা পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধর গোষ্ঠীর কাছে ছিল অগ্রহণযোগ্য। আঞ্চলিক দলব্যবস্থা, রাষ্ট্রীয় ঐক্যের কাঠামোগত দলগুলো মূলত আঞ্চলিক, পশ্চিম পাকিস্তান মুসলিম লীগ পিপিপি, পরে প্রাদেশিক এলিট নির্ভর হয়ে যায় পিপিপি, এইভাবেই তারা কাজ করছিল। এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, ন্যাপ, ছাত্র ও শ্রমিক ভিত্তিক সংগঠন কোনো সর্ব পাকিস্তানি আদর্শিকভাবে একীভূত গণদল হিসেবে গড়ে ওঠেনি। ফলে নির্বাচন মানেই ছিল রাষ্ট্রীয় ক্ষমতা কার হাতে যাবে এটা নয়, বরং রাষ্ট্রীয় কাঠামো টিকবে তো। এই যে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক স্ট্রাকচার তৈরি হয়, এবং সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের ছিল একটি সর্বময় পপুলারিটি, আর পশ্চিম পাকিস্তান ছিল বহু প্রদেশে বিভক্ত বহু রাজনৈতিক দলের জনপ্রিয়তার একটা অঞ্চল। তা সেই অবস্থায় একটি জাতীয় নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে মূল যে লাইনটি প্রায়োরিটি পেত, সে লাইনটি এরকম যে রাষ্ট্রীয় ক্ষমতা কার হাতে যাবে এটি নয়, বরং রাষ্ট্রীয় কাঠামো টিকবে তো। সিভিল মিলিটারি এলিটের নীরব সমঝোতা হয় কিছুদিন পরে। এই আতঙ্ক থেকেই মূলত এই নীরব জোটটি তৈরি হয়। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের গণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার গঠন করার বিষয়ে যে আতঙ্ক পশ্চিম পাকিস্তানিদের এলিট অ্যান্ড সিভিল সোসাইটির মধ্যে তৈরি হয়, সেই ভয় থেকে নিজেদেরকে রক্ষা করার একটা টেন্ডেন্সির মাধ্যমেই তারা মিলিটারি এবং সিভিল এলিটদের মধ্যে নীরব একটি আঁতাত গড়ে ওঠে। এবং এই আঁতাতে ছিল শীর্ষ আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, পশ্চিম পাকিস্তানের শিল্প ও জমিদারি, এবং তাদের যৌথ সিদ্ধান্ত ছিল সাধারণ নির্বাচন হলে ক্ষমতা সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের হাতে যাবে, যা কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামো ও এলিট স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে তারা বেছে নেয় সংবিধান বিলম্ব, গভর্নর জেনারেলের শাসন, মার্শাল ল অ্যান্ড কন্ট্রোল ডেমোক্রেসি। এবং এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সচেতন রাজনৈতিক কৌশল। 1970 যখন বাস্তবতা আর আটকানো গেল না, কারণ 70 সালে এসে ইয়াহিয়া খান বুঝতে পেরেছিলেন যদি পূর্ব পাকিস্তানের বৈষম্য দূর না করা যায়, তাহলে দ্য পাকিস্তান উইল শিওর টু বি এপার্ট ফ্রম ইচ আদার। এবং এই বোধই তাকে 70-এর সাধারণ নির্বাচনটাকে সঠিকভাবে করার অনুপ্রেরণা জুগিয়েছিল, কারণ তিনি পাকিস্তানের বিভাজন চাননি। এবং 1970-এর নির্বাচনে প্রথমবার এই বাধা ভাঙল এবং ফলাফল ছিল আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।
এই সংখ্যাগরিষ্ঠতা কিন্তু যদি তখন পশ্চিম পাকিস্তানিদের মধ্যেকার যে বৈষম্য মাধ্যমে বাংলাদেশের জনগণের মধ্যে তাদের প্রতি একটি বিরূপ ধারণা তৈরি হয়েছে, এটি যদি ওই অবস্থায় নাও থাকতো, তারপরেও শুধুমাত্র পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের মানে জিতে যাওয়াটা তাদেরকে সরকার গঠনে দিকেই নিয়ে যেত। অর্থাৎ ৭০ ইলেকশনে মানুষের মানে পাকিস্তানি সরকার এবং তাদের শাসন কার্য পরিচালনা যে এলিট শ্রেণীর প্রতি যে ঘৃণা ছিল, সেটি যদি ওই অবস্থায় নাও থাকতো, তারপরও ৭০ নির্বাচনে আওয়ামী লীগই জিতত এবং পাকিস্তানের সরকার গঠন করত। ওই জনসংখ্যার যে বন্টন, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা বেশি, ভোটার বেশি এবং আসন সংখ্যা বেশি, এই কারণে এটার কোনো ব্যত্যয় ঘটতো না। আর এই কারণেই এই ক্ষমতায় জেতার পরেও তাদের আজন্ম লালিত যে ভয়, সেই ভয়টি তাদের মধ্যে আবারও বাসা বাঁধে এবং একটা সময় তারা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রটি ভাঙার অবস্থা তৈরি হলো। কিন্তু আগের 2 দশকে নির্বাচন না হওয়ার কারণ অপ্রস্তুতি নয়, বরং ফলাফল সম্পর্কে পূর্ব নির্ধারিত ভয় ছিল। তাহলে কি কোনো বিকল্প পথ ছিল? এটি একটি আসলেই জটিলতম অবস্থা ছিল, কিন্তু গণতন্ত্রে তো ওখানে স্ট্যাগনেশন বা ডেড এন্ড বলে কিছু নাই, সবকিছুই সমাধান খুঁজে বের করার আরেকটা নাম হচ্ছে গণতন্ত্র। হ্যাঁ, তাহলে তো আমরা বলতে পারি যে তাত্ত্বিকভাবে অন্তত 3টি পথ ছিল। দেখা যাক কি কি সেগুলো। আসল ফেডারেলিজম শুরু থেকেই প্রাদেশিক স্বায়ত্তশাসন মেনে নেওয়া, দ্বিকক্ষ বিশিষ্ট শক্তিশালী সংসদ, জনসংখ্যা এবং প্রাদেশিক সমতা দুটোই প্রতিফলিত করে। অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে এই যে 2টা অঞ্চলের ভোটার সংখ্যা এবং সিটের সংখ্যার যে ডিসপ্যারিটি, এটাকে সংকীর্ণ করে ফেলতে পারত। দ্বিকক্ষ বিশিষ্ট শক্তিশালী সংসদ, জনসংখ্যা এবং প্রাদেশিক সমন্বয় দুটোই প্রতিফলিত করা যদি হতো, তাহলে এইটাকে মিনিমাইজ করা যেত এবং সর্ব পাকিস্তানি রাজনৈতিক দল গঠন, ভাষা এবং অর্থনৈতিক ন্যায়ের ভিত্তিতে। আরেকটা রাস্তা ছিল যে দলগুলোর মধ্যে কোয়ালিশন হওয়া বা সমমানা দলগুলো মিলে 2 অঞ্চলের মানুষের মধ্যে একটা ইউনিটির মাধ্যমে এই দলগুলোকে নতুন উপায়ে আবার জাতীয় পর্যায়ে একীভূত করা। তাহলে দেখা যেত যে 2-3টে পার্টি পশ্চিম পাকিস্তানে মিলে আওয়ামী লীগের সাথে যোগ দিতে পারতো। আবার ওখানকার যে পিপিপি ছিল, পিপুলস পার্টি ছিল, সেটা আবার বাংলাদেশের সমমনা কেউ থাকলে তার সাথে মার্জ হয়ে যেতে পারতো। এটাও ছিল সমাধানের একটা রাস্তা। কিন্তু এই পথগুলো গ্রহণ করলে যেটা হতো, ওই যে বলা হয় যে এলিট শাসন, শুরু থেকেই সমাজের প্রভাবশালীরা শাসন করছে, তাহলে কেন্দ্রীয় এলিটদের একচেটিয়া ক্ষমতা কিন্তু ভেঙে যেত এবং পাকিস্তান নামক রাষ্ট্রটি টিকে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবেই থাকতো। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু বৈষম্য কমে যায় এবং জাতি, ধর্ম, বর্ণ এগুলো আসলে বড় প্রভাব বিস্তার করে না। তখন দেশপ্রেমটাই ইউনিটিটাকে বজায় রাখতে সাহায্য করে এবং সর্ব পাকিস্তানি রাজনৈতিক দল গঠন, ভাষা এবং অর্থনৈতিক ন্যায়ের ভিত্তিতে হলে এই সমস্যাগুলো সমাধান করা যেত। তাই পাকিস্তানের সাধারণ নির্বাচন বিলম্বিত হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল গণতন্ত্র নয় বা অগণতান্ত্রিক চর্চাও নয়, বরং গণতন্ত্রের ফলাফল। অর্থাৎ গণতন্ত্রের মধ্যকার একটি আদি সমস্যা, জনসংখ্যার একটি দেশের জনসংখ্যা বন্টনে একটি বড় পার্থক্য এবং এই জনসংখ্যা বন্টনের যে বড় পার্থক্যটা, সেই পার্থক্যে কম জনসংখ্যা অধ্যুষিত অঞ্চলে শাসকরা শুরু থেকে রাষ্ট্র শাসনের সুযোগ পেয়েছে। সুতরাং 2টা জিনিস মিসম্যাচ হয়ে গেছে। কিন্তু যদি উল্টোটা হতো, দেখা গেল পশ্চিম পাকিস্তানি এলিটটাই শুরু থেকে এখনকার পাকিস্তান শাসন করছে এবং পশ্চিম পাকিস্তানেই অধিক জনসংখ্যা বা ভোটারের সংখ্যা রয়েছে, তাহলে যেটা হতো, তাহলে আমাদের জন্য আরো মারাত্মক হয়ে যেত। আমাদের মধ্যেকার রাজনৈতিক যে সচেতনতা অথবা রাজনৈতিক যে প্রজ্ঞা, সেটা ওইভাবে আমরা চর্চা করতে পারতাম না, যার ফলে হয়তো শোষিত হওয়ার অংশটা আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকতো। তাই বলা যায় যে পাকিস্তান সাধারণ নির্বাচন বিলম্বিত হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল গণতন্ত্র নয়, গণতন্ত্রের ফলাফল। জিন্নাহ যে ফেডারেল রাষ্ট্র কল্পনা করেছিলেন, তার জন্য প্রয়োজন ছিল সাহসী রাজনৈতিক আপোষ এবং সংখ্যাগরিষ্ঠতার প্রতি আস্থা। সেই আস্থা রাষ্ট্রের ক্ষমতাধর গোষ্ঠীর ছিল না। ফলে ইতিহাসের পরিহাস হলো, গণতন্ত্রকে ঠেকা দিয়ে তারা শেষ পর্যন্ত রাষ্ট্রটিকেই হারালো।